আসসালামু আলাইকুম বোনেরা আমার। সবাই ভালো আছেন আশা করি। মিডিয়ার ভাইদেরকে আবার একটু অনুরোধ করবো, আপনারা যদি মাঝখানটা একটু বসে যান তাহলে একটু আমার পিছনের বোনদেরকে দেখতে একটু সুবিধা হতো। সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। এবং এনসিপি যেহেতু একটা পদযাত্রা ছিল, নিজেদের জন্য একটু অভিনন্দন জানাবো। এই পদযাত্রায় খুবই নানান রকমের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা গিয়েছি। আপনারা দেখেছেন আমাদের উপরে নানান রকমের বাধা এসেছে, নানান রকমের বাজে অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসেছি। তার মধ্যে এই অভিজ্ঞতাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে আমরা যারা পদযাত্রায় ছিলাম, বাংলাদেশের 64 জেলার হাওয়া বাতাস আমাদের লেগেছে, আমাদের গায়ের মধ্যে আমরা এখন বহন করছি। এই হাওয়া বাতাস থেকে প্রাপ্ত অভিজ্ঞতা, এইটা অন্য অনেকগুলো পলিটিক্যাল পার্টির যারা আছেন তারা হয়তো এভাবে ক্লেম করা সম্ভব হবে না, কিন্তু আমরা এই অভিজ্ঞতা থেকে লব্ধ যে জায়গাগুলো বা যে জায়গাগুলো আমরা বিভিন্ন জায়গায় আলাপ করেছি, বিভিন্ন জেলায় আলাপ করেছি, সেগুলো নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। কিছু সমস্যার কথা বলে আমাকে শুরু করতে হবে, কারণ আমরা কেন বিশেষভাবে নারীদেরকে নিয়ে এই ধরনের সভা, সেমিনার এগুলো আয়োজন করে থাকি, সেগুলো কিছু বাস্তবতা আছে। এই বাস্তবতাগুলোর মধ্যে বলতে হবে যে নারীরা রাজনৈতিকভাবে তাদের অংশগ্রহণ সবসময়ই নিশ্চিত করার চেষ্টা করেছে, এবং এটার জন্য তার একটা ধারাবাহিক সংগ্রাম আছে। এই সংগ্রামটা শুধুমাত্র 24-এর জায়গা থেকে দেখলে আর চলছে না। এই সংগ্রামটা আমাদেরকে দেখতে হবে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে গঠন হওয়ার পূর্ব থেকে, এবং সেই সময় থেকেই এই 47 বলেন, পাকিস্তান আন্দোলন, তারপরে ব্রিটিশ বিরোধী আন্দোলন, তারপরে বাংলাদেশ গঠনের আন্দোলন, সবকিছু মিলিয়ে বাংলাদেশকে মুক্ত করার, বাংলাদেশকে তৈরি করার যে আন্দোলন, সে সব জায়গায় নারীদের জায়গা ছিল, নারীরা অংশগ্রহণ করেছেন। কিন্তু একটা সমস্যা ঘটেছে, রাজনৈতিক জায়গায় বা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় কিছু পকেট গোষ্ঠী তৈরি হয়। সেই পকেট গোষ্ঠীগুলো এই রাষ্ট্র ব্যবস্থাকে ঠিক করার, চালিত করার একটা প্রক্রিয়ার মধ্যে থাকে। এই পকেট গোষ্ঠীগুলোর মধ্যে কোনো নারী নেই। এটা আপনি 47 থেকে এখন পর্যন্ত কোনো পকেট গোষ্ঠীর মধ্যে যারা রাষ্ট্রটাকে বিনির্মাণ করার জন্য, চালনা করার জন্য, কে কোথায় বসবে, এই জায়গাগুলো ঠিক করার কাজটা করেন, যেগুলোকে আমরা বিভিন্ন সময় দেখেছি পলিটিক্যাল নিউক্লিয়াস হিসেবে পরিচিত করা হয়, সেই জায়গাগুলোতে আসলে নারীরা নাই। এবং এরকম একজনের সাথে আমার কথা হচ্ছিল, তুমি নারী ক্ষমতা, নারীকে এগিয়ে আসতে হবে, নারীদেরকে সামনে রাখতে হবে, নানান কিছু জার্গন বলছিলেন। তখন আমি তাকে কাইন্ডলি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যারা বসে এই জিনিসগুলো ঠিক করেন, যে সামনের দিনে রাজনীতি কি হবে, তারা আপনারা যারা বসে ঠিক করছেন তারা কতজন সেখানে নারী? তো উনি মনে হয় এই প্রশ্নের সম্মুখীন হবেন এটা উনি আশা করেন নাই। তো উনি চিন্তা করে বললেন যে একজনও নারী নেই, তবে আমাদের পেরিফেরিতে আছে। উনি গর্বভরে বললেন যে আমাদের পেরিফেরিতে আছে। নারীরা এখন পর্যন্ত পেরিফেরাল অবজেক্ট হিসেবেই আছে, এবং যখন নারীদেরকে সামনে রাখার কথা বলা হয় তখন হচ্ছে ইনক্লুসিভনেস প্রমাণ করার জন্য নারীদেরকে সামনে রাখা হয়। এবং নারীদেরকে সামনে রাখলে আপনি ওই 52%কে এক ধরনের আশা দেখাতে পারবেন যে নারীরা সামনে আসছে। কিন্তু বাস্তবতা আমি মাঠে গিয়ে দেখলাম এই পদযাত্রার মধ্য দিয়ে প্রত্যেকটা জেলায়, শুধুমাত্র এটা বাংলাদেশে ঢাকার বাস্তবতা ছিল না যে নারীরা ফ্রন্ট রো ওয়ারিয়ার হিসেবে যুদ্ধ করেছে, এটা শুধু ঢাকার বাস্তবতা ছিল না, এটা প্রত্যেকটা জেলার বাস্তবতা ছিল। এই বাস্তবতা কেন তৈরি হয়েছিল জানেন? আমাদের দেশের যে 15 বছরের যে শাসনামল, এইটা মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিকে পুরুষ শূন্য করার এক ধরনের প্রচেষ্টা ছিল আওয়ামী লীগ। এবং প্রত্যেকটা পুরুষকে তার পুরো পরিবারের জায়গা থেকে এমন ভাবে সংকিত করা হয়েছে যে সে সত্য কথাটা, যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, শেখ হাসিনাকে বিদায় হতে হবে, এক দফা এক দাবি, এটা বলার মতো সক্ষমতা পুরুষদের হয়তো পারিবারিক জায়গা থেকে ছিল না, কারণ তারা প্রচন্ড পরিমাণ নিষ্পেষিত। সেই জায়গায় এগিয়ে এসেছিল নারীরা। যখন নারীরা হল থেকে নেমে এসেছিল, এখানে আশেপা খাতুন আছেন, তার যে সংগ্রামের ইতিহাস সেটা তো একদিনের না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশেপা খাতুনরা দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, নুসরাত তাবাসসুমরা দীর্ঘদিন ধরে লড়াই করেছেন। এই সংগ্রামের ফলশ্রুতিতে তারা যখন হল থেকে বেরিয়ে আসছেন, যখন স্লোগান দিচ্ছেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগানটা দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আওয়ামী ন্যারেটিভটা ধ্বংস হয়েছে। আওয়ামী ন্যারেটিভ এটাই ছিল যে আপনাকে জঙ্গি বলবে, আপনাকে রাজাকার বলবে, এবং আপনাকে জেলে নিয়ে যাবে, আপনাকে গুম করবে, আপনাকে খুন করবে, আপনার পরিবারকে হেনস্থা করবে, আপনার পরিবারের সকল সদস্যকে অনিরাপদ করে তুলবে।
তো এই যে প্রসেস, এইটাকে ভেঙে দিয়ে দেওয়ার জন্য নারীদেরকে আসলে প্রয়োজন ছিল ইতিহাসের পাতে। আমরা সময়ের সন্তান হিসেবে আমাদের বাংলাদেশের ছাত্রীরা, আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা, আমাদের বাংলাদেশের নারীরা সময়ের সন্তান হিসেবে সেই জায়গাটা পূরণ করেছেন, সেই দায়িত্বটা পূরণ করেছেন। মিছিলে পুরুষদেরকে সেফটি দেওয়ার জন্য, নিরাপদ রাখার জন্য মেয়েরা সামনে গিয়েছিলেন। এটা প্রত্যেকটা জেলার কাহিনী, প্রত্যেকটা জেলায় সামনের দিকে মেয়েরা ছিল। এটা শুধু ঢাকার কাহিনী না, আমরা গিয়ে দেখেছি, আমরা কথা বলেছি, আমরা শুনেছি। কিন্তু এখন বাস্তবতা কি জানেন? এই প্রত্যেকটা জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে প্রত্যেকটা কমিটিতে নারীদেরকে খুব সিস্টেমেটিকলি সাইড করা হয়েছে। এই সিস্টেমেটিকলি সাইড করার একটা অংশ হিসেবে দেখানো হয়েছে যে সাইবার বুলিং। মেয়েরা পুরোপুরি অনিরাপদ পলিটিক্যাল স্ফিয়ারে, আপনি যতদূর পর্যন্ত কল্পনা করতে পারেন স্ফিয়ারটাকে, ততদূর পর্যন্ত মেয়েরা অনিরাপদ, নারীরা অনিরাপদ এখানে। এবং তার পরিবার তাকে বুলেটের সামনে যেতে বাধা দেয় নাই, কিন্তু এখন পলিটিক্সে আসতে বাধা দিচ্ছে। এই যে এই অনিরাপদ জায়গাটাকে নিরাপদ করে তোলার একটা সংগ্রাম আছে। এবং এই যে বিভিন্ন জেলায় আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, আমরা অবশ্যই, আমরা কেন্দ্রে যারা আছি, আমরা কিছু কিছু জায়গায় আমরা নিজেদের ভোকাল রেজ করছি, আমরা কথা বলছি, এই জায়গাটাতে আমরা কাজে লাগাবো। অবশ্যই কোনো জেলায় যদি নারীরা আমাদের কাছে বলেন যে তারা বৈষম্যের শিকার হচ্ছেন এবং তারা শুধুমাত্র নারী বলে তারা কাজ করতে পারছেন না, এবং তারা দুর্বলতম বলে তাদেরকে মহানগর দেওয়া হচ্ছে না, তারা দুর্বল বলে তাদেরকে একটা সীমান্তবর্তী এলাকার দায়িত্ব দেওয়া হচ্ছে না, তাদেরকে আহ্বায়ক ও সদস্য সচিব করা হচ্ছে না, তাদেরকে মুখপাত্র করা হচ্ছে, এই ধরনের সিস্টেমেটিক সাইডলাইনিং, এইটা আর বাংলাদেশের মেয়েরা মেনে নেবে না। কারণ আমরা ফ্রন্ট রো ওয়ারিয়র ছিলাম। আমরা যদি ফ্রন্ট লাইনে না থাকতাম আরো অনেক পুরুষ নিহত হতে পারতেন, কিন্তু মেয়েরা বুক দিয়ে সেটাকে আগলে রেখেছে। এবং এখানে আরো বলতে হবে, এখানে নার্গিস আপা আজকে আসাতে, নার্গিস আপাও খুশি হয়েছেন, আমি নিজেও অনেক খুশি। কারণ কি, বাংলাদেশের রাজনীতিতে আর আমাদের নারীদেরকে এগিয়ে আনার জন্য আর কোনো সুযোগ নাই যে আমরা পার্টি টু পার্টি ডিফারেন্সিয়েট করব। আমি এক দল করি, আমার বোন আরেক দল করে, কিন্তু আমার বোনের উপরে যদি হামলা হয়, রুবিন ফারহানের যদি কোনো ধরনের বক্তব্যে আপনি অসন্তুষ্ট হতে পারেন, আপনি গঠনমূলক সমালোচনা করেন, কিন্তু আপনি তাকে সাইবার বুলিং করতে পারেন না, আপনি তাকে মাঠে ময়দানে অপদস্থ করতে পারেন না। এবং সেই জিনিসটা আমরা সকল দলের কাছ থেকে প্রত্যাশা করি। এবং আমরা চাই যে এমন একটা সিস্টেম গড়ে তুলতে সকল রাজনৈতিক দলে, যাতে তরুণ তরুণী এবং নারীরা সেই জায়গাটা পলিটিক্যাল স্পেসটা পান, যাতে করে তারা নিরাপদ বোধ করেন। এবং শুধুমাত্র পুরুষদের জন্য যেই নিরাপত্তার যেই ঝুঁকিটা থাকে, সেই নিরাপত্তার ঝুঁকি আমরা নিতে রাজি আছি, কিন্তু আমাদের ক্যারেক্টার শেমিং, আমাদের স্টার শেমিং এবং আমাদেরকে একদম আইসোলেট করে, আমাদেরকে টার্গেট করে সাইবার বুলিং করা, এগুলো আমরা মেনে নিতে রাজি নেই। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে দেখলাম তারা কি নীরব ভূমিকা পালন করছে, এবং তারা এটাকে ডাটা নাই। এবং আমি নিজে প্রেস সচিবের সাথে একটা কনভারসেশনে ছিলাম, প্রেস সচিব অদ্ভুতভাবে বললেন যে এটা কোনো ডাটা নাই। এবং পরবর্তীতে আমরা ডাটা দেখলাম যে একটা প্ল্যাটফর্ম থেকে এই একটা ডাটা করা হয়েছে, একটা ইনফরমেশন গ্যাদার করে, কিছু ডাটা কালেক্ট করে বলা হয়েছে যে এখানে দেখতে পাচ্ছি যে সিস্টেমেটিকলি নারীদের উপরে, নারী পলিটিশিয়ানদের উপরে কিভাবে সাইবার অ্যাটাক হচ্ছে, শুধুমাত্র নারীদেরকে পলিটিক্স থেকে এলিমিনেট করার জন্য। এইটা আর আমরা বলতে দিব।